সবাইকে আবার স্বাগত আমার ইনফরমেটিভ অ্যান্ড এডুকেশনাল ইউটিউব চ্যানেল লিটারারি মিসেলেনিয়াতে। বন্ধুরা, অনেকেরই কোয়ারিজ যে মাদ্রাসা সার্ভিস কমিশন যে গত বুধবারে যে তার অ্যান্সার কি পাবলিশ করলো সেই মেইন সাবজেক্ট মানে 9, 10, 11, 12 যে মেইন সাবজেক্টগুলো টেট বাদে, তো সেই অ্যান্সার কিগুলোর পরিপ্রেক্ষিতে প্রচুর প্রশ্ন, প্রচুর কনফিউশনস ক্রিয়েট হয়েছে এবং কন্ট্রাডিক্টরি একটা বলা চলে একটা মত আসছে এখানে কোশ্চেনগুলোর ভ্যালিডিটি নিয়ে এবং তার অ্যান্সারগুলোর ভ্যালিডিটি নিয়ে। ইয়েস ডিয়ার ফ্রেন্ডস, এবং তাতে অনেকেই বলছে যে চ্যালেঞ্জ করবে অ্যান্সার কিসগুলো, কিন্তু চ্যালেঞ্জে করবে তার জন্য চ্যালেঞ্জিং পোর্টাল চাইতো। তো মাদ্রাসা সার্ভিস কমিশন তার কোনো পোর্টালই দেয়নি, শুধু অ্যান্সার কিগুলো পাবলিশ করে ছেড়ে দিয়েছে। বুধবারে অ্যান্সার কিগুলো পাবলিশ করেছিল রাত্রেবেলায়, গতকাল বৃহস্পতিবার গেল, আজকে শুক্রবার, এখনো কোনো অনলাইন পোর্টাল দেয়নি যার থ্রুতে চ্যালেঞ্জ করা যাবে কোশ্চেনগুলো। প্রথমে আগে পোর্টাল ওপেন হোক, তারপর চ্যালেঞ্জের ব্যাপারে শিওর হতে হবে। এবং যারা শিওর হয়ে আছো যে এই কোশ্চেনগুলো ভুল আছে তোমাদের মতে, তো তোমরা নিজেদের মতো করে রেফারেন্স কোশ্চেনের এগেনস্টে যে তোমার রেফারেন্স এবং কোশ্চেন এগেনস্টে তোমার যে মত, তোমার যে ডিফেন্ড, সেই ডিফেন্ডের সমস্ত তথ্যগুলো তোমরা একসাথে করে রাখবে, যাতে পোর্টাল ওপেন হলেই তোমরা প্রমাণ সমেত কোশ্চেনগুলো এগেনস্টে করতে পারো। আমি তোমাদের একটা উদাহরণ দিই। আমি নিজেই আমার ক্যারিয়ারে প্রচুর চ্যালেঞ্জ করেছি এবং চ্যালেঞ্জে জিতে এসেছি এবং তাতে মানে আমার পরিশ্রম হয়েছে। ঈশ্বর হয়তো সেটাই চেয়েছিল যে আমার দ্বারা পরিশ্রম করা সম্ভব বলেই আমাকে পরিশ্রম করিয়েছে। আমার পরিশ্রম হয়েছে, আমার টাকাও গেছে, ঠিক আছে, এক্সট্রা হেডেকও হয়েছে, কিন্তু আমি জিতেছি। যেমন আমি বলি, 2015 জুন মাসের যে নেট এক্সাম, সেই নেট এক্সামের আমি 1 মার্কের জন্য নেট ক্লিয়ার করতে পারিনি, ঠিক আছে। অ্যান্সার একটা কোশ্চেন ভুল ছিল। তো তখনকার দিনে চ্যালেঞ্জ করাটা ছিল খুব চ্যালেঞ্জিং টাস্ক। 5,000 রুপিস দিতে হতো, ঠিক আছে। 5,000 টাকার ডিমান্ড ড্রাফট বানিয়ে বাই পোস্টে পাঠাতে হতো এবং আমি সেই কাজটাই করেছি, যেহেতু আমি শিওর ছিলাম যে এই কোশ্চেনটার অ্যান্সার ওইটাই হবে যেটা আমি মনে করেছি। আর কমিশনের দেওয়া অ্যান্সার কির সঙ্গে সেটার কোনোভাবেই ম্যাচ হচ্ছে না। তো আমি চ্যালেঞ্জ করেছি এবং 5,000 টাকা ডিমান্ড ড্রাফট দিয়ে এবং যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে এবং প্রুফ সমেত, কেননা খালি চ্যালেঞ্জ করলেই হবে না, চ্যালেঞ্জের এগেনস্টে প্রুফ দিতে হবে। তোমার যে মনে হচ্ছে যে প্রুফ, তাও আবার অথেন্টিক বই থেকে, পাতি বই থেকে না, অথেন্টিক বই থেকে প্রুফ দিতে হবে, যেই বইগুলো ন্যাশনাল লেভেলের মান্যতা পায়, ঠিক আছে, যেই বইগুলো ভালো কোনো পাবলিকেশন থেকে পাবলিশ হয়, সেই বইগুলোকে তোমাকে রেফারেন্স বই হিসাবে রেখে তোমাকে প্রডিউস করতে হবে চ্যালেঞ্জিং অথরিটির সামনে। এবং তারা যদি মনে করে যে হ্যাঁ ঠিক, তখন তোমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবে এবং তোমাকে নাম্বার দিতে তারা বাধ্য। আমাকেও দিয়েছে এবং আমি তখন ওই 1 নম্বর পেয়ে তখন নেট ক্লিয়ার করলাম। যাই হোক, যদিও আমি আগেও নেট ক্লিয়ার করেছিলাম এবং তারপরেও 3-4 বার আবার ক্লিয়ার করেছি, কিন্তু তবু কেন এই জিনিসটা আমি কেন মেনে নিব? যেখানে কমিশন নিজে ভুল করবে, আমি 100% শিওর হয়েছি যে ভুলটা কমিশন করেছে, আমি কেন সেই ভুলটা মেনে নেব? কেন না বা আমি চ্যালেঞ্জ করবো? যদিও আমি তখনকার দিনে আমার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ভালোই ছিল, আমি তখনও স্কুল টিচার ছিলাম, তো 5,000 দেওয়াটা আমার পক্ষে অতটা কঠিন ছিল না। তো তবুও 5,000 টাকার রকম একটা তো ভালোই রকম। একটা কোশ্চেনের চ্যালেঞ্জ করতে গেলে 5,000 টাকা এবং টাকাটা রিফান্ডেবল না। এখনকার দিনে কি করেছে, চ্যালেঞ্জ যদি অ্যাকসেপ্ট হয় তো টাকা রিফান্ড দিয়ে দিবি। তখনকার দিনে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট হলেও টাকা রিফান্ড হবে না, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট না হলেও টাকা রিফান্ড দিবে না। আমার 5,000 টাকা ওভাবেই চলে গেল। এই গেল। এবার 2016 যে SLST এক্সাম হয়েছিল, তাতেও অনেক প্রশ্ন অ্যান্সার কি দেওয়ার পর অনেক প্রশ্ন কন্ট্রোভার্সিয়াল ছিল এবং সেই কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছিল। তো সেখানেও চ্যালেঞ্জ করা হয়েছিল এবং সেই চ্যালেঞ্জ করে নেটের ক্ষেত্রে তো ছিল বাই পোস্টে, আর SLST 2016 ক্ষেত্রে ছিল থ্রু ইমেলের দ্বারা। এবং যাবতীয়
তথ্য উইথ প্রুফ রেফারেন্স স্ট্যান্ডার্ড বই থেকে নিয়ে অ্যাটাচ করে কোশ্চেনের এগেনস্টে যথারীতিভাবে প্রমাণ দিয়ে অ্যাটাচমেন্ট করে ইমেল পাঠাতে হয়েছিল। তোমাদের আমি সমস্ত প্রুফগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো আমার কথার উদ্দেশ্য হচ্ছে যে এরকম চ্যালেঞ্জিং টাস্ক সবারই জীবনে আসে। এটা ওপেন সিক্রেট যে মাদ্রাস সার্ভিস কমিশন ইচ্ছা করেই এরকম চ্যালেঞ্জিং টাস্ক সবার সামনে ফেলে দিয়েছে। কেননা এর আগে স্কুল সার্ভিস কমিশন বা নেট হোক, আমার ক্ষেত্রে যেটা আমি লিখেছি সেটা ভুলবশত ভাবে একটা দুটো কোশ্চেন হতেই পারে, কিন্তু এখানে মাদ্রাস সার্ভিস কমিশন এখানে দেখছি প্লেন্টি অফ কোশ্চেন্স, প্লেথরা অফ কোশ্চেন্স, কোশ্চেনের লাইন লেগে গেছে। এতগুলো কোশ্চেন্স কন্ট্রোভার্সিয়াল, এতগুলো অ্যান্সার কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে অটোমেটিক্যালি। এবার কিছু কিছু জায়গায় এমন অভিযোগ এসছে আমার কাছে যে টেটে যে কোশ্চেনটা টেট থেকে 9-10 সিলেবাসে ইনক্লুড করেছিল, মানে টেটের কোশ্চেনটা কপি পাস করেছিল, টুকে রেখেছিল 9-10 কোশ্চেনে, সেই কোশ্চেনটার অ্যান্সার এক এক জায়গায় একরকম। মানে টেটে তারা অ্যান্সার কি আলাদা প্রোভাইড করেছে, আবার মেইন এক্সামে সেই কোশ্চেনটারই অ্যান্সার কি আবার আলাদা প্রোভাইড করেছে, সেম কমিশন। আচ্ছা, এটা তো হলো মেইন সাবজেক্টের ক্ষেত্রে, 9-10 ক্ষেত্রে। এবার 11-12 ক্ষেত্রে বলে দিই, 11-12 ক্ষেত্রে কিছু কিছু সাবজেক্টে পয়েন্টলেস কোশ্চেন, আউট অফ সিলেবাস কোশ্চেন। যেমন আমি ইংলিশ সাবজেক্টের কথা বলি, আমার সাবজেক্টে আমার স্টুডেন্টরা যে প্রিপারেশন নিয়ে গিয়েছিল সেই প্রিপারেশন অনুযায়ী তাদের যে রিফ্লেকশন এক্সাম সেন্টারে সেই রিফ্লেকশন সেভাবে হয়নি, আশানুরূপ হয়নি। কিছু কিছু ক্যান্ডিডেটস হয়তো অ্যাডভান্টেজ পেয়ে গেছে, কেননা টেটের হুবহু কিছু কোশ্চেন টুকে এখানে এই 11-12 পেপারে দিয়ে দিয়েছিল। যেমন প্যাসেজটা, এই প্যাসেজটা ছিল টেটের প্যাসেজে, টেটের কোশ্চেনের প্যাসেজে। সেই কোশ্চেনটা, সেই প্যাসেজটা এবং সেই কোশ্চেনগুলো মোটামুটি 9টা কোশ্চেন হুবহু তুলে দিয়েছে 11-12 কোশ্চেন পেপারে, ইংলিশ কোশ্চেন পেপারে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে টুকতে গিয়ে প্যাসেজটাই টুকা ভুলে গেছে, মানে প্যাসেজটাই যায়নি, খালি অ্যান্সার কোশ্চেনগুলো দিয়ে দিয়েছে। তো একজন উইদাউট প্যাসেজে কি করে কোশ্চেন আনসার করবে? আর নির্লজ্জতা হচ্ছে এটাই যে মাদ্রাস সার্ভিস কমিশন তাদের যে ভুল, কোশ্চেন সেটের যে ভুল, সেই ভুলের তো অ্যাকনোলেজমেন্ট বা স্বীকারোক্তি করেইনি। আমরা ভাবছিলাম যে হয়তো সবাইকেই নাম্বার দিয়ে দিবে বা হয়তো ওই কোশ্চেনগুলো সেট অ্যাসাইড করে রাখবে, কিন্তু আমরা এখন অ্যান্সার কিতে দেখতে পাচ্ছি সমস্ত কোশ্চেনগুলোরই অ্যান্সার কি দিয়ে দিয়েছে। আরে ভাই, যেখানে একটা প্যাসেজ করতে গেলে প্যাসেজটাকেই কি পয়েন্ট হিসেবে দেখানো হয়, প্যাসেজটাকে পড়বে তারপরে না কোশ্চেন আনসারগুলো করবে। তো প্যাসেজটাই নেই তো কোশ্চেন আনসার কি করে করবে? এটা তো প্রি কনসেপচুয়াল, তো কোনো কনসেপ্ট থাকে না আগেই। প্যাসেজটা পড়বে তারপরে না অ্যান্সারগুলো করবে। তো প্যাসেজে নেই তো অ্যান্সার কি করে করবে? আর সেটাতে আবার অ্যান্সার কিগুলো কি করে দেওয়া হলো? এক, দ্বিতীয় কথা, জাস্টিস 11-12 সিলেবাসে ছিল না, সেই জাস্টিস থেকে 7টা কোশ্চেন এসেছে 11-12 আউট অফ সিলেবাস। আচ্ছা, সেগুলো অ্যান্সার কি দিয়ে দিয়েছি, কোনো অ্যাকনোলেজমেন্ট দেয়নি। তারপর পয়েন্টলেস কোশ্চেন কিছু ছিল, যেমন তোমার আরশতের ছেলেই ছিল না। আচ্ছা, তারপর তোমার হয়ে গেল পয়েন্টলেস কোশ্চেনের মধ্যে ছিল আরো ওয়েস্ট উইন্ডের সেকেন্ড স্ট্রেঞ্জার। এইরকম পয়েন্টলেস কোশ্চেন ছিল, এগুলো কোনো স্বীকারোক্তি করেনি, কোনো করেজেন্ডাম দেয়নি, কিছু না দিয়ে ডাইরেক্ট অ্যান্সার কি পাবলিশ করে দিয়েছে। তার মানে তারা এটা ইনভাইট করলো ক্যান্ডিডেটদেরকে যে তোমরা চ্যালেঞ্জটা নাও, এবার এই চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে তোমরা ফার্দার চ্যালেঞ্জ হয়ে যাও। তো চ্যালেঞ্জ, ফার্দার চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ কাউন্টার চ্যালেঞ্জ যদি হতে থাকে, তাহলে ক্যান্ডিডেটদের ভবিষ্যৎ কি হবে? তাদের যে আশা আকাঙ্ক্ষা, তাদের যে পরিবারের স্বপ্ন, সেটার কি হবে? কমিশনের ভুলের মাসুল ক্যান্ডিডেটরা কেন দিবে? কমিশনের এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি এবং ইমিডিয়েটলি অরিজেন্টাম আকারে কোনো কিছু পাবলিশ করার অনুরোধ করছি, যাতে একটা নির্দিষ্ট সুরাহা হয় এই কোশ্চেনগুলোর ব্যাপারে। এবং আমি 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 এটা কাট অফ সেশন না, যদিও আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে 9-10 কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল এবং সেখানে কাট অফ 62 থেকে 67 এর মধ্যে থাকবে। এবং 11-12 কোশ্চেন যদি 700টা ভ্যালিড কোশ্চেনকে আমরা দেখি, 700টা ভ্যালিড কোশ্চেনের মধ্যে প্রায় 65টাই ইজি ছিল, সহজ ছিল। এবং সেক্ষেত্রে
না 65টা না, প্রায় 55 থেকে 60টাই সহজ ছিল, এবং সেক্ষেত্রে আমরা 52 থেকে 57 কাট অফ এক্সপেক্ট করতে পারি 11-12 জন্য। এবং বাকি কোশ্চেনগুলো যদি গ্রেস মার্ক দিয়ে দেয় সবাইকে 23টা কোশ্চেন, তাহলে 23টা কোশ্চেন অ্যাড হবে। আর যদি গ্রেস মার্ক না দেয় তাহলে তো ওই 67টি ভ্যালিড কোশ্চেনের উপরেই কাট অফটা হওয়া উচিত। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের সেশন। আমি সমস্ত প্রমাণগুলো আমি আপলোড করে দিব, কিভাবে চ্যালেঞ্জ করতে হয় আর কিভাবে এগুলো ফেস করতে হয়। ঠিক আছে বন্ধুরা, এবং তোমরা যারা 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 মনে করছো যে আমাদের এই কাট অফ লেভেলের আসছে না কোনো মতেই চ্যালেঞ্জ করার পরেও, তো সেক্ষেত্রে তোমরা আমার পিএসসির যে বিপিএসসি এবং পিএসসি যে অনলাইন ব্যাচ হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিটারেচার এবং গ্রামারের উপর খুব কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করা হয়, উইথ নোটস, উইথ ভয়েস রেকর্ডিং অফ লেকচার, উইথ এভরিথিং দ্যাট are required for making a candidate eligible for the exam. So তোমরা সেই কোর্সটাতে জয়েন হতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে জয়েন করো। কোয়ারি থাকলে কোয়ারিজ জিজ্ঞেস করবে। আরেকটা কথা যেটা হচ্ছে অনলাইন পোর্টালটা, চ্যালেঞ্জের পোর্টালটা কবে খুলবে? দেখো, টেটের বেলায় টেট যখন অ্যান্সার কি পাবলিশ করেছিল তখন সঙ্গে সঙ্গেই অনলাইন পোর্টাল দিয়ে দিয়েছিল, এবং অনলাইন পোর্টাল একটা নির্দিষ্ট সময় দিয়েছিল, ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে, এবং তারপর অনলাইন পোর্টালটা অটোমেটিক অমিট হয়ে যায়। তো এবারও সেরকম হয়তো 1-2 দিন সময় দিবে অনলাইন পোর্টাল, এবং ওই 2 দিনের মধ্যেই তোমাকে আবেদন করতে হবে চ্যালেঞ্জগুলো সমস্ত প্রুফ কালেক্ট করে। তো তার জন্য আমি ক্যান্ডিডেটদের বলবো তোমরা আগে থেকেই প্রুফগুলো কালেকশন করে রাখো, কেননা বেশি দিন সময় দিবে না, হয়তো 1-2 দিন অনলাইন পোর্টালটা খোলা থাকবে। 1-2 দিনের মধ্যেই সমস্ত তথ্য কোশ্চেনের এগেনস্টে, অ্যান্সার এগেনস্টে চ্যালেঞ্জ করে তোমাকে আপলোড করতে হবে, ইমেল করতে হবে। তো সেক্ষেত্রে সমস্ত তথ্যগুলো একত্রিত করে রাখো, যাতে যেমনি অনলাইন পোর্টাল খুলে তেমনি তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর না হলে ওই 2 দিনের পরে যদি তোমরা তথ্য কালেকশন করতে শুরু করো, তাহলে দেখা গেলো যে তথ্য কালেকশন করতে করতেই তোমার অনলাইন আবেদন করার সময়সীমা শেষ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা আজকে দেখি হয়তো এই সপ্তাহ শেষেই শনিবারে সন্ধ্যার দিকে হয়তো অনলাইন পোর্টালের যে আবেদনের যে সময় সেটা হয়তো জারি হতে পারে। তো সবাই আমরা নজর রাখি কমিশনের ওয়েবসাইটে, এবং ফার্দার যদি কোনো গেস্টার্স আসে কমিশনের তরফ থেকে অবশ্যই আমি আসবো লাইভে। ধন্যবাদ।